জি স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে আবারও ওয়েট প্রসন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে স্কাউরিং। স্কাউরিংকে বলা হয় হার্ট অফ প্রিট্রিটমেন্ট। ইনফ্যাক্ট আপনি যদি অন্য কোনো প্রসেস আর না করেন, শুধুমাত্র স্কাউরিং করেন, তাহলেও আপনার কি হয়ে যাবে? ডাইং করা পসিবল। ঠিক আছে? তো এই স্কাউরিং মানে কি? স্কাউরিং মানে হচ্ছে আমরা যদি দেখি একটা প্রসেস যেটা কিনা ইমপিউরিটিস দূর করে। ন্যাচারাল এবং অ্যাডেড ইমপিউরিটিস। ফাইবারের মধ্যে যত ন্যাচারাল বা অ্যাডেড ইমপিউরিটিস আছে সেগুলো যে প্রসেসের মাধ্যমে দূর করা হয় সেই প্রসেসটাকে আমরা বলতেছি স্কাউরিং। যদি একটু বইয়ের ভাষায় ডেফিনেশনটা দেখি, the process by which all natural and added impurities such as fat, oil, wax, hand dust are removed from the fibers to produce highly hydrophilic and clean textile materials can be defined as scouring. ওকে, আচ্ছা। তো এই ডেফিনেশন থেকে আমরা অবজেক্টিভ গুলো পেয়ে যাই। আমার উদ্দেশ্য হচ্ছে ইমপিউরিটিস গুলো দূর করা। যখন এই ইমপিউরিটিস গুলো দূর হয়ে যাবে তখন অ্যাবজর্বেন্সি ইনক্রিজ হবে। যখন অ্যাবজর্বেন্সি ইনক্রিজ তখনই হবে যখন ম্যাটেরিয়ালটা একটা ক্লিন সারফেস তৈরি করবে বা ক্লিন সারফেস অবস্থায় থাকবে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো একটু ভেঙে ভেঙে লেখা আছে। এটা হচ্ছে অবজেক্টিভ। অনেক সময় পরীক্ষায় আসে হোয়াট ইজ স্কাউরিং, what are the what are the importances of scouring, ঠিক আছে? অথবা what are the objectives of scouring, write down the objectives of scouring। খুব সিম্পল। হ্যাঁ, ন্যাচারাল এবং অ্যাডেড ইমপিউরিটিস দূর করার প্রসেসটাই হচ্ছে স্কাউরিং। আর এটার উদ্দেশ্য হচ্ছে কি, একে তো ইমপিউরিটিস দূর করা, দূর করলে সারফেসটাকে অ্যাবজর্বেন্সি ইনক্রিজ করানো, হাইলি অ্যাবজর্বেন্ট স্টেটে নিয়ে আসা। ওকে, আচ্ছা। তো সর্বপ্রথম আমরা যেহেতু বলতেছি যে ইমপিউরিটিস, ইমপিউরিটিস কি? আনডিজাইরেবল সাবস্টেন্সেস ফর এ স্পেসিফিক প্রসেস। একটা স্পেসিফিক প্রসেসের জন্য আনডিজাইরেবল যত সাবস্টেন্সেস আছে সবগুলোকেই আমরা বলি ইমপিউরিটিস। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে ন্যাচারাল কটন ফাইবারের ইমপিউরিটিস গুলো কি কি? ঠিক আছে? অথবা উল ফাইবারের ইমপিউরিটিস গুলো কি কি? অথবা এরকম কোশ্চেন আসে লিস্ট ডাউন দ্য ইমপিউরিটিস প্রেজেন্ট ইন সেলুলোজিক ফাইবারস। তো যাই হোক, আমার প্রথমে জানতে হবে এই ইমপিউরিটিস গুলো কি। সকল ইমপিউরিটিস গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ন্যাচারাল ইমপিউরিটিস আর একটা হচ্ছে অ্যাডেড ইমপিউরিটিস। তো ন্যাচারাল ইমপিউরিটিস গুলোর মধ্যে দেখেন কটন ফাইবারের মধ্যে আমরা ডান পাশে যদি দেখি এইটা হচ্ছে এর কনস্টিটিউয়েন্টস। আমার টার্গেট উপাদান হচ্ছে সেলুলোজ, যেটাতে আমরা কালারেশন করব। এছাড়া বাকি যা আছে সবগুলোই হচ্ছে আনডিজাইরেবল। ওকে, সর্বপ্রথম যেটা আছে প্রোটিন, নাইট্রোজেনাস কম্পোনেন্টস, নাইট্রোজেনাস একটা কম্পাউন্ড। এগুলো হচ্ছে নরমালি প্রাইমারি সেল ওয়াল লুমেন এগুলাতে পাওয়া যায়। হ্যাঁ, অনেক সময় কটনের যে ইনহেরেন্ট কালার যেটা থাকে এই কালারটার হচ্ছে আপনার এই প্রোটিনটা রেসপন্সিবল। এরপরে হচ্ছে পেকটিন। পেকটিনটা হচ্ছে ন্যাচারাল সিমেন্ট বলা হয়। ওকে, তো কংক্রিট হচ্ছে ইট বালি সিমেন্টের একটা মিশ্রণ, খুবই শক্ত। তো এই যে কংক্রিট, এর মধ্যে সিমেন্ট হচ্ছে বেসিক্যালি ইট আর বালুর মধ্যে সমন্বয় সাধন করে বা সংযুক্ত করে রাখে। ঠিক আছে? সংযুক্ত করে রাখে। তো সেই হিসাবে আপনার ন্যাচারাল যত ইম্পিউরিটিস আছে কটনের মধ্যে, এই সকল ইম্পিউরিটিস গুলো হচ্ছে আপনার কি করবে? ওই আহ ন্যাচারাল যে ইম্পিউরিটিস গুলো আছে সব ইম্পিউরিটিস গুলোকে এই পেকটিন হচ্ছে একসাথে ধরে রাখে। ঠিক আছে? পেকটিন হচ্ছে একসাথে ধরে রাখে। তো যেহেতু সে একসাথে ধরে রাখতেছে, এইজন্য আমরা কি করতেছি যে এইটাকে বলতেছি ন্যাচারাল সিমেন্ট। তো pectin is a polysaccharide that acts as a cementing material in the cell walls of all plant tissues. It is a polymer of alpha galacturonic acid with a variable number of methyl ester group. With a variable number of methyl ester groups. ওকে, আচ্ছা। তো এই পেকটিনটাই হচ্ছে মেইন প্রবলেমেটিক এলিমেন্টস অফ স্কাউরিং। এটাকে দূর করলে বাকিগুলো সহজ মানে কম্পারেটিভলি ইজিয়ার ওয়েতে দূর করা যায়। ঠিক আছে? আচ্ছা,
এরপর যেটা সেটা হচ্ছে ফ্যাট অয়েল ওয়াক্স। ওকে, তো ফ্যাট অয়েল ওয়াক্সটা হচ্ছে এগুলো আসলে সবকিছুর মধ্যেই থাকে। হ্যাঁ, তো কটনের মধ্যেও পাওয়া যায়। এটা হচ্ছে প্রেজেন্ট ইন প্রাইমারি সেল ওয়াল অফ কটন। এটা আসলে প্রোটেক্টস দ্য ফাইবার ফ্রম এনভায়রনমেন্টাল এজেন্সিস, ইজ রেসপন্সিবল ফর দ্য স্মুথ হ্যান্ডেল, ইজ এ সোর্স অফ হাইড্রোফোবিসিটি। ঠিক আছে, এর মধ্যে ফ্যাট ওয়াক্স এর মধ্যে ফ্যাটি অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, হ্যাঁ এরকম আরো অনেক কিছুই আছে। দেখেন, আমরা যদি এই পাশে ফিগারটা দেখি, এই প্রাইমারি সেল ওয়ালে মোস্টলি এই সকল ইম্পিউরিটিস গুলো পাওয়া যায়। ওকে, এরপর যেটা সেটা হচ্ছে মিনারেল ম্যাটারস। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাশ কন্টেন্ট, অ্যালকালাইন আর্থ কম্পাউন্ডস। এগুলো হচ্ছে যে মাটিতে আপনার ফাইবারটা জন্মগ্রহণ করে ওই মাটির কন্টেন্টের উপর বেস করে এগুলোতে পাওয়া যায়। কম বেশি হয়, বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন রকম থাকে। এরপরে হচ্ছে কালারিং ম্যাটার। কালারিং ম্যাটারটা হচ্ছে আপনার ইনহেরেন্টলি থাকে। ফ্ল্যাভোনয়েড গ্রুপের ফ্ল্যাভন একটা পিগমেন্ট আছে, এটাই বেসিক্যালি কালারের জন্য রেসপন্সিবল। তো এগুলো হচ্ছে কটনের প্রোটিন, পেকটিন, হ্যাঁ, ফ্যাট অয়েল ওয়াক্স, মিনারেল ম্যাটারস, কালারিং ম্যাটারস। ওকে, তো উলের জন্য কোনগুলো আছে? উল ওয়াক্স, হ্যাঁ, এস্টার, ডাইএস্টার, হাইড্রোক্সি এস্টারস হতে পারে। সুইন্ট, সুইন্টটা হচ্ছে পার্সপিরেশন অফ শিপ, হ্যাঁ, এটা ওয়াটার সলিবল ও হতে পারে, ইনসলিবল ও হতে পারে। স্যান্ড, ডার্ট, হ্যাঁ, ভেজিটেবল ম্যাটার, এগুলো হচ্ছে উলের মধ্যে থেকে যায়। আর সিল্ক ফাইবারের জন্য যেটা মেইন ইম্পিউরিটি সেটা হচ্ছে সেরিসিন। হ্যাঁ, এটা হচ্ছে একটা নন ফিলামেন্টাস প্রোটিন। তো এইটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে পাওয়া যায়। এইটা দূর করার প্রসেসটাকে আমরা স্কাউরিং বলি বা ডিগামিং অফ সিল্ক বলে থাকি। ওকে, এগুলো হচ্ছে ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন ফাইবারস। ওকে, এরপরে এই ফাইবার গুলো যখন আমরা সংগ্রহ করি, প্রসেসিং করি, তখন কিছু ইম্পিউরিটিস এর মধ্যে লেগে যেতে পারে। স্পিনিং অয়েল হতে পারে, নিটিং অয়েল হতে পারে, নিডল অয়েল হতে পারে, সাইজিং এজেন্ট, ওয়াক্সিং এজেন্ট, রাস্ট, ডাস্ট এটসেট্রা। ঠিক আছে? ডার্ট, হ্যাঁ? তো এগুলো হচ্ছে অ্যাডেড ইম্পিউরিটিস। স্কাউরিং প্রসেস হচ্ছে ন্যাচারাল এবং অ্যাডেড বোথ ইম্পিউরিটিস কে দূর করে থাকে। বোথ ইম্পিউরিটিসই দূর করে থাকে। ওকে? আচ্ছা। তো এই ইম্পিউরিটিস গুলো দূর করার পূর্বে আমাদের জানতে হবে এই ইম্পিউরিটিস গুলো কিভাবে বিন্যস্ত থাকে। কি, কি ইম্পিউরিটিস থাকে, কিভাবে বিন্যস্ত থাকে। ওকে। এই ইম্পিউরিটিস গুলো বেসিক্যালি ২ টা উপায়ে বিন্যস্ত থাকে। একটা হচ্ছে আপনার ডিস্টিংক্ট লেয়ার হিসেবে থাকতে পারে। The protein, pectins and waxes may be present as distinct layers in the cuticle. ওকে? আবার এইটা এরকম হতে পারে যে আপনার একটা ম্যাট্রিক্স আকারে থাকতে পারে। যেটাকে আমরা বলি মোজাইক স্ট্রাকচার। যেটাকে আমরা কি বলি? মোজাইক স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা। তো ডিস্টিংক্ট লেয়ার গুলো কিরকম হয়? যে আপনার একটা কিউটিকলের লেয়ারের নিচে আপনার কি থাকে? ফ্যাটের একটা লেয়ার থাকে, অয়েলের একটা লেয়ার থাকে, ওয়াক্সের একটা লেয়ার থাকে, এরকম। আর ম্যাট্রিক্সের মধ্যে আমি আবারও বলি, মোজাইকে যেরকম দেখেন আপনার কন্টিনিউয়াস একটা মানে মিডিয়ার মাঝখানে ছোট, ছোট অংশ থাকে। ঠিক আছে? তো এই ফ্যাট অয়েল ওয়াক্স গুলো পেকটিনের একটা কন্টিনিউয়াস মিডিয়ামের মধ্যে আপনার এরকম ছোট, ছোট টুকরো, টুকরো আকারে থাকতে পারে। Okay. The general understanding of distribution of impurities is as follows. In the primary cell wall, the impurities are distributed like a network in a binding matrix of pectins. Okay? আচ্ছা। যদি আমি এই impurities গুলোকে দূর করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এই পেকটিনটাকে দূর করতে হবে। আচ্ছা। তো এটাকে আমরা কি করে দেখেন শুরুতে বললাম যে ন্যাচারাল এবং অ্যাডেড impurities দূর করার প্রসেসটা হচ্ছে স্কাউরিং প্রসেস। দূর করার পূর্বে ১ম এ আমাকে জানতে হবে কি, কি ইম্পিউরিটিস থাকে সেটা আমরা জেনেছি। এরপর আমাদের জানতে হবে এই ইম্পিউরিটিস গুলো কিভাবে বিন্যস্ত থাকে সেটাও আমরা জানলাম। লেয়ার বাই লেয়ার অথবা ম্যাট্রিক্স প্রিন্সিপাল এর উপরে থাকে। তো এই ইম্পিউরিটিস গুলো আমি কিভাবে দূর করব? পুরো স্কাউরিং সিস্টেমটাকে বেসিক্যালি ৩ টা উপায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম বা কেমিক্যাল ইনটেনসিভ প্রসেস যেটা আমরা ল্যাবে করেছি। অ্যালকালি
স্ট্রং অ্যালকালির প্রেজেন্সে আমরা নির্দিষ্ট সময় প্রসেসটা রান করে আমরা কি করি, এগুলোকে দূর করে দেই। এরপরে যেটা সেটা হচ্ছে সলভেন্ট বেসড প্রসেস। ওই যে একটা টার্মস আছে, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক, ঠিক আছে? পোলার সাবস্টেন্স, পোলার সলিউট পোলার সলভেন্টের মধ্যে ডিজলভ হয়। এই যে ইম্পিউরিটিস, দে আর মোস্টলি হাইড্রোফোবিক ইন নেচার। তো আমরা যদি নন পোলার একটা সলভেন্ট নেই, তাহলে কি হবে, এই ইম্পিউরিটিস গুলো আপনা আপনি কিন্তু এর মধ্যে ডিজলভ হয়ে যাবে। এরপরে যখন ওই সলভেন্টটাকে আমি ফাইবার থেকে আলাদা করব, ইম্পিউরিটিস গুলো আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে বেসিক্যালি সলভেন্ট বেসড স্কাউরিং সিস্টেম। তো এটা আসলে সলভেন্টের মোস্টলি ইউজ সলভেন্ট দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রোকার্বন বেসড আর একটা হচ্ছে ক্লোরিন বেসড। ওই যে আমরা যে ড্রাই ক্লিনিং করি, ওইটা ওয়ান কাইন্ড অফ সলভেন্ট বেসড স্কাউরিং। আচ্ছা, সর্বশেষ যেটা সেটা হচ্ছে এনজাইম বেসড। এনজাইম বেসড কি, যে আপনার there have been attempts to remove impurities from cotton by the use of enzymes like pectinase, cutinase. It uses mild temperature and pH. ঠিক আছে? এই এনজাইমের সাহায্যে আমরা যদি ইম্পিউরিটিস দূর করি বা স্কাউরিং করি, তখন সেটাকে বলা হয় বায়ো স্কাউরিং। আচ্ছা, ওকে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কনভেনশনাল স্কাউরিং, যেটাকে আমরা বলতেছি মেকানিজম অফ কনভেনশনাল স্কাউরিং। তো এই যে ইম্পিউরিটিস গুলো আমরা দেখলাম, আমরা সেলুলোজিক ফাইবার নিয়ে চিন্তা করতেছি, যত ইম্পিউরিটিস আছে দেখেন, সব ইম্পিউরিটিস গুলোকে আমরা যদি লিস্ট ডাউন করি তাহলে কি আছে, প্রোটিন, পেকটিন, ফ্যাট অয়েল ওয়াক্স, মিনারেল ম্যাটারস, কালারিং ম্যাটারস। স্কাউরিং প্রসেস কালারিং ম্যাটারস বাদে বাকি সবগুলোকে দূর করে ফেলে চারটা উপায়ের মাধ্যমে। প্রথমটা হচ্ছে স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন মানে হচ্ছে সাবানায়ন বিক্রিয়া। এই যে সেলুলোজিক ফাইবার, এটার মধ্যে যে ফ্যাট অয়েল ওয়াক্স থাকে, এগুলো বেসিক্যালি দুই ধরনের। একটা হচ্ছে স্যাপনিফিয়াবল ফ্যাট অয়েল ওয়াক্স, দ্যাট মিন্স এই সকল ফ্যাট অয়েল ওয়াক্স ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড স্যাপনিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে সে কি করবে, একটা সাবান এবং একটা অ্যালকোহল প্রডিউস করবে। ওকে, তো যখন সাবান প্রডিউস করে ফেলবে তখন সে কিন্তু আর ফ্যাট অবস্থায় থাকবে না। ওকে, সে কি হয়ে যাবে, ওয়াটার সলিবল একটা স্টেটে চলে আসবে এবং এই সোপটা ফার্দার ক্লিনিং অ্যাকশন দেখাবে। তাহলে ফ্যাট অয়েল ওয়াক্সের একটা অংশ দূর হলো। আচ্ছা, আরেকটা যে অংশ আছে সেটা ইমালসিফিকেশনের মাধ্যমে দূর হবে। এই নন স্যাপনিফিয়াবল ফ্যাট অয়েল ওয়াক্স, সে ইন প্রেজেন্স অফ অ্যান ইমালসিফায়ার, সে ইমালসিফাইড স্টেটে চলে যাবে, ছোট ছোট অবস্থায়, টুকরো টুকরো অবস্থায় চলে যাবে। তখন যখন টুকরোগুলো অনেক ছোট হয়ে যাবে তখন নেয়ার সলিবল স্টেটে চলে যাবে এবং সেটা ফাইবার থেকে বাইরে বের হয়ে আসবে। এভাবে ফ্যাট অয়েল ওয়াক্স পুরোটা চলে গেল। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড আরেকটা কাজ করে, সে সলিবিলাইজেশন করে থাকে। এর মধ্যে যে প্রোটিন আছে তাকে হাইড্রোলাইজড করে ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করে, অ্যামাইনো কম্পাউন্ডসকে ব্রেকডাউন করে দেয়। সোডিয়াম হাইড্রোক্সাইড মেইন যে কাজ করতেছে, পেকটিন এবং পেকটিন ডেরিভেটিভকে সে সলিবল সল্টসে কনভার্ট করে দিতেছে, যাতে করে সে ফাইবার থেকে বাইরে বের হয়ে চলে আসতে পারে এবং পানিতে চলে আসে। এছাড়াও যদি মোর্স থাকে, সেই মোর্সটাকেও আপনার কি করতেছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ করে দিচ্ছে। আচ্ছা, তো অনেক সময় কিছু মিনারেল কন্টেন্ট হেভি মেটালস থাকে, ঠিক আছে? এগুলা কিছু সময় আপনা আপনি পানিতে ডিজলভ হয়ে যায়, অথবা সাউরিং বা ট্রিটমেন্ট উইথ অ্যাসিড বা সিকোয়েস্টারিং এজেন্টের সাহায্যে আমরা এটাকে কি করে থাকি, আপনার দূর করে থাকি। আচ্ছা, এই যে দেখেন ইমালসিফিকেশনের কথা বলা আছে, নন স্যাপনিফিয়াবল ফ্যাট অয়েল ওয়াশকে আমরা ইমালসিফিকেশনের মাধ্যমে দূর করতেছি। ওকে, আচ্ছা, তো এর মাঝখানে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা বেশিরভাগই ঠিক আছে। কেউ আপনারা যে জয়েন করেছেন আপনাদের স্টুডেন্ট আইডিটা বলা নাই। আমি সবাইকে বলবো, আপনারা আপনাদের পার্টিসিপেন্ট নেমটা চেঞ্জ করে স্টুডেন্ট আইডি দিয়ে দেন। আমি এই পার্টিসিপেন্ট লিস্ট থেকে এই অ্যাটেন্ডেন্স গুলো নিব। ঠিক আছে? আজকের ক্লাসে ডাবল অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। সো সবাই দ্রুত আপনাদের নামটা আইডি দ্বারা চেঞ্জ করে দেন। ওকে, আচ্ছা।
এরপর যেটা সেটা হচ্ছে ডিটারজেন্সি অ্যাকশন। ডিটারজেন্সি অ্যাকশন সম্পর্কে আমরা সবাই জানি। হ্যাঁ, মাইসেল প্রডিউস করে। সেই মাইসেল গুলো কি করে? আপনার ফ্যাট, অয়েল, ওয়াক্স অথবা ডার্ট ডাস্টকে ভেতরে এনট্র্যাপ করে আস্তে, আস্তে বের করে নিয়ে আসে। ওকে। আচ্ছা, তো আপনার ইন্ডাস্ট্রিয়ালি আপনারা যদি দেখেন আমাদের যে রেসিপি ছিল সেখানে কিন্তু কোনো ইমালসিফায়ার ছিল না। তো এটা যেটা হয় যে আমরা যে ডিটারজেন্ট ইউজ করি সেটা একই সাথে ইমালসিফায়ার হিসেবেও কাজ করে, আবার কনভেনশনাল ডিটারজেন্ট হিসেবেও কাজ করে। এইজন্য ডিটারজেন্ট একটা ইউজ করা হয়, আলাদা ইমালসিফায়ার ইউজ করা হয় না। আচ্ছা, তো এখন হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা কোশ্চেন। ইনফ্যাক্ট আপনাদের যেকোনো একটা ডেসক্রিপশন, যেকোনো একটা প্রসেসের ডেসক্রিপশন অবশ্যই পরীক্ষায় থাকবে। সেটা স্কাউরিং এর ডেসক্রিপশন হতে পারে, কটন ফেব্রিক, উল সিল্ক যেকোনো একটা, অথবা আপনার সেটা হতে পারে একটা ব্লিচিং প্রসেস অথবা কম্বাইন্ড স্কাউরিং ব্লিচিং প্রসেস। যেকোনো একটা প্রসেস অবশ্যই পাবেন। একাধিক প্রসেসও আপনারা পেতে পারেন। তো যখন আপনি এই প্রসেসটা ডেসক্রাইব করবেন, তখন আপনি একটু গুছিয়ে লিখবেন। আপনি আপনার মতও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মূল থিমটা চলে আসে আপনি মার্কস পেয়ে যাবেন। কিন্তু আমি আমার মতো করে একটু গুছিয়ে দিয়েছি যাতে আপনাদের বোঝাটা সহজ হয়। ধরেন আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডেসক্রাইব কনভেনশনাল স্কাউরিং প্রসেস উইথ নেসেসারি রেসিপি। তাহলে আপনি পুরো প্রসেসটাকে টোটাল ৬ টা স্টেপে ভাগ করতে পারেন। তাহলে আপনার জন্য একটা যদি আপনি মাথায় নিয়ে নেন প্রসেসটা কিরকম, আপনি যেকোনো প্রসেস সেটা কটন, উল, সিল্ক মানে সিনথেটিক ফাইবার যেটাই হোক না কেন, আপনি প্রসেসটা বলতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে। কথার কথা আপনাকে বলল কটন ফেব্রিকের স্কাউরিং প্রসেস সম্পর্কে বলল। আপনি বললেন কটন একটা সেলুলোজিক ফাইবার। সেলুলোজিক ফাইবারস এর মধ্যে ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো পাওয়া যায় হচ্ছে এই। এছাড়াও প্রসেসিং এর সময় কিছু এই অ্যাডেড ইম্পিউরিটিস আসতে পারে। এই সকল ইম্পিউরিটিস গুলো দূর করার জন্য আমরা কনভেনশনাল স্কাউরিং প্রসেস ইউজ করি, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে এই ইম্পিউরিটিস গুলো মেইনলি দূর করা হয়। শেষ। এরপরে আপনি টিপিক্যাল রেসিপি দিয়ে দিলেন। ঠিক আছে? আপনারা ল্যাবে অলরেডি এই পুরো প্রসেসটা করছেন, যেটা আমার জন্য সহজ। একটা রেসিপি দিয়ে দিলেন। রেসিপির মধ্যে ৩ টা অংশ থাকে। দেখেন আপনার রেসিপি অ্যামাউন্ট গুলো মুখস্থ করা জরুরি না। কিন্তু কি কেমিক্যাল থাকে এইটা আপনার জানা থাকা লাগবে। আপনি যদি একটু বুঝে যে রেসিপিটা সাজানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনি খুব সহজেই রেসিপিটা আয়ত্ত করতে পারবেন। একটা রেসিপির মধ্যে ৩ টা পার্ট থাকে। একটাকে বলা হয় প্রিন্সিপাল কেমিক্যাল বা মেইন কেমিক্যাল, আরেকটাকে বলা হয় অক্সিলিয়ারিস, আর সবার শেষে হচ্ছে প্যারামিটারস। ওকে? প্রিন্সিপাল কেমিক্যাল ইজ রেসপন্সিবল ফর দ্য প্রসেস। ধরেন আপনি স্কাউরিং করতেছেন। প্রিন্সিপাল কেমিক্যাল কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড ডিটারজেন্ট। অক্সিলারিজ কোনগুলো? দেখেন আপনি সব প্রসেসের মধ্যে কয়েকটা অক্সিলারিজ আপনি দিয়ে দিতে পারবেন এবং অ্যামাউন্ট হচ্ছে 0.5 টু 1 গ্রাম পার লিটার। ওয়েটিং এজেন্ট, সিকোয়েস্টারিং এজেন্ট, অ্যান্টি ফোমিং এজেন্ট। এরপর হচ্ছে প্যারামিটার। প্যারামিটারের মধ্যে কি থাকে? টাইম, কত সময় প্রসেসটা হবে, টেম্পারেচার, পিএইচ, এমএস/এল রেশিও। ওকে? এইগুলো হচ্ছে আপনার প্যারামিটার। এরপর হচ্ছে মেশিন ইউজড, হ্যাঁ? মডার্ন ডাইং মেশিন এক কথায় বলে দিবেন, অথবা আরো অনেক মেশিন আছে আমরা একটু পরে দেখব, সেটা ইউজ করা হতে পারে। এরপর হচ্ছে প্রসেস ডেসক্রিপশন। প্রসেস ডেসক্রিপশনটা হচ্ছে আপনারা ল্যাবে যেভাবে কাজ করছেন। আপনারা ১ম এ কি করছেন? সর্বপ্রথম আপনারা রেসিপি অনুযায়ী ক্যালকুলেশন করে নিছেন। এরপরে ক্যালকুলেটেড অ্যামাউন্ট আপনি আপনার কি করছেন? আপনার যে বাত যেটা আছে সেটা প্রিপেয়ার করছেন, একটা বিকারের মধ্যে নিছেন বা একটা পটের মধ্যে নিয়েছেন। এরপরে নেসেসারি অ্যামাউন্ট দেওয়ার পর আপনি কি করছেন? স্যাম্পল অ্যাটাচ করছেন। সরি, এরপরে স্যাম্পলটা ওই বিকারের মধ্যে দিয়ে দিয়েছেন। এটা আপনি আপনার মতো করে প্রসেস ডেসক্রিপশন লিখে দিবেন। এরপরে যেটা দিতে হবে প্রসেস কার্ভ। প্রসেস কার্ভটা হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য প্রসেস। সবার শেষে হচ্ছে প্রিকশন, যদি কোনো প্রিকশন থাকে। বেসিক্যালি আপনি যে ল্যাব রিপোর্ট লিখছেন দেখেন, সেটারই সংক্ষিপ্ত রূপ। প্রিসাইজ কালেক্টিভ একটা চিত্র। ওকে। তো দেখেন আমি উদাহরণ হিসেবে কিছু দিয়ে দিছি। এখানে কটন ফেব্রিকের কথা বলা আছে। সিকোয়েস্টারিং এজেন্টের রেসিপিটা বলা আছে। হ্যাঁ? আপনার রেসিপির আবারও বলতেছি, কি কেমিক্যাল প্রয়োজন, প্যারামিটার প্রয়োজন এটা জরুরি। এই অ্যামাউন্ট গুলো ১৯-২০ হলে খুব একটা সমস্যা নাই। ঠিক আছে? কারণ এগুলা পরিবর্তন করতে হয় ইন্ডাস্ট্রিতে।
মেশিন ইউজ ওয়ার্কিং প্রসিডিউরটা বলা আছে, হ্যাঁ, এরপরে প্রসেস কার্ভ দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যে প্রসেস দিবেন, হ্যাঁ, তো সেই প্রসেস কার্ভটা আপনাদের ডেসক্রিপশনের সাথে যাতে মিল থাকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখানে দেখেন টেম্পারেচার অবশ্যই 90 ডিগ্রির উপরে যেতে হবে। কেন? আপনার ওই যে ফ্যাট অয়েল ওয়াক্স যেটা আছে, অনেক ধরনের ফ্যাট অয়েল ওয়াক্স থাকে। যে ফ্যাট অয়েল ওয়াক্সটা সবচেয়ে বেশি টেম্পারেচারে ডিসলভ হয়, ওইটাও আপনার 90 ডিগ্রির মধ্যে হয়ে যায়। এইজন্য 90 র উপরে টেম্পারেচার থাকতে হবে। আচ্ছা, তো আপনাদের জুট ফেব্রিকের সম্পর্কে বলা হতে পারে। একই জিনিস দেখেন, রেসিপি 19 আর 20, পুরো প্রসেসটা আপনি যদি ৬ টা স্টেপে মনে রাখেন, আপনি যে কোনোটা লিখতে পারবেন। এবং আপনি যদি কনসেপ্টটা খালি দিয়ে আসতে পারেন, হ্যাঁ, তাও আপনি কিন্তু অনেক 50% 60% মার্কস পেয়ে যাবেন। ওকে। তো জুট ফেব্রিকের ক্ষেত্রে এরকম, হ্যাঁ, উলের ক্ষেত্রেও একই কথা। জাস্ট আপনার ইম্পিউরিটিস গুলো এই ইম্পিউরিটিস দূর করার জন্য আমরা কি করতেছি? মাইল্ড অ্যালকালাইন কন্ডিশন ইউজ করতেছি। হ্যাঁ? আগে যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা যাবে না। কারণ যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, তখন যেটা হবে, আপনার ফেব্রিক ড্যামেজ হয়ে যাবে। আর রেস্ট অফ দ্য প্রসেস সেম অ্যাজ কটন। আচ্ছা, সিল্ক ফেব্রিকের স্কাউরিং হতে পারে। একই কথা, আপনার মাইল্ড অ্যালকালাইন কন্ডিশন ইউজ করতে হবে। রেস্ট অফ দ্য প্রসেস সেম অ্যাজ কটন। আচ্ছা, কটন পলিস্টার ব্লেন্ডেড ফেব্রিক হতে পারে। কটন পলিস্টার ব্লেন্ডেড ফেব্রিক আর কটন ফেব্রিকের প্রসেস সেম। ওকে। 100% পলিস্টার ফেব্রিক হতে পারে। পলিস্টার ফেব্রিক জাস্ট সোপ দ্বারা ওয়াশ করে। এদের ন্যাচারাল ইম্পিউরিটিস থাকে না, শুধু অ্যাডেড ইম্পিউরিটিস হয়। ওইটা ডিটারজেন্ট বা সোপ দিয়ে ওয়াশ করলেই ওইটা চলে যায়। আচ্ছা, ওকে। তো তার মানে আপনারা এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন পাচ্ছেন। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আপনারা পাচ্ছেন। আমি বারবার বলতেছি। তো এরপর হচ্ছে ফর্ম অফ স্কাউরিং। আসলে ফাইবার, ফেব্রিক, ইয়ার্ন কোন ফর্মে আমি স্কাউরিং করতেছি, এটার উপর বেস করে আপনার স্কাউরিং কে কয়েকটা নামে ডাকা হয়। ইয়ার্ন স্কাউরিং হতে পারে, ফেব্রিক স্কাউরিং হতে পারে, আপনার ফাইবার স্কাউরিং হতে পারে। ওকে? আচ্ছা। তো এই যে আমি স্কাউরিং করতেছি, এই স্কাউরিং প্রসেসটা আমি কয়েকটা ভাবে করতে পারি। সরি, এই স্কাউরিং প্রসেসটা আমি কয়েক ধরনের মেশিনারি ইউজ করে করতে পারি। তো যত মেশিনারিজ আছে, সকল মেশিনারিজকে তার প্রোডাকশন ওয়ের উপর বেস করে ৩ টা ভাগে ভাগ করে। একটাকে বলা হয় ব্যাচ প্রসেস বা ব্যাচ প্রসেস মেশিনারিজ। ব্যাচ প্রসেস কি? আপনার অর্ডার ধরেন ১০ টন। এই ১০ টনটা ছোট, ছোট কয়েকটা অংশে বিভক্ত করবেন। প্রত্যেকটা অংশকে বলা হবে একেকটা ব্যাচ। এই ব্যাচটা হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল উইল বি প্রসেসড এট এ টাইম। একসাথে প্রসেস করা হবে। ঠিক আছে? তো এই যে মেশিনগুলোতে এরকম করা হয়, সেগুলাকে আমরা বলি ব্যাচ মেশিনারিজ। তো আপনার ভার্টিক্যাল কেয়ার, হরাইজন্টাল কেয়ার, জিগার মেশিন, মডার্ন ডাইং মেশিন, এগুলো হচ্ছে উইন্ডজেট, এগুলো হচ্ছে ব্যাচ ডাইং মেশিন। সেমি কন্টিনিউয়াস প্রসেসটা হচ্ছে কিছু অংশ কন্টিনিউয়াস হবে, কিছু অংশ আপনার ব্যাচ হবে। প্যাড রোল হতে পারে, প্যাড স্টিম রোল সিস্টেম হতে পারে, প্যাড রোল অন পারফোরেটেড সিলিন্ডার হতে পারে। এরপর হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আপনার যেকোনো একটা সিস্টেমের ইনপুট দিবেন আপনি, আপনি আউটপুটটা পাবেন। যেমন স্কাউরিং প্রসেসে আপনি একটি গ্রে ফেব্রিক দিবেন এবং মেশিনের অন্য পাশে স্কাউর হয়ে ড্রাই অবস্থায় একটা ফেব্রিক পাবেন। দ্যাট মিনস রেডি ফর সাবসিকুয়েন্ট প্রসেস একটা ফেব্রিক পাবেন। এই গুলাকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস। যে বক্স হতে পারে, আপনার রোলার বেড স্টিমার হতে পারে, ওপেন উইথ রোলার স্টিমার হতে পারে। ওকে। এখান থেকে অনেক সময় শর্ট নোট আসে অথবা ক্লাসিফিকেশন বলে, ক্লাসিফাই ডিফারেন্ট স্কাউরিং মেশিনারিজ। এই যে মেশিনারিজ, এইটা ব্লিচিং মেশিনারি সেম। হ্যাঁ, ২ মার্কস বা ৩ মার্কসের জন্য এই কোশ্চেনটা আসে। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের জন্য, এই ব্যাচের জন্য এই কোশ্চেনটা ইম্পোর্টেন্ট। ওকে। আচ্ছা, এখন ওই মেশিনগুলোর সম্পর্কে একটু বলা আছে। কিয়ার বয়লার এখন আর ইউজ হয় না। এটা অনেক আগেকার একটা মেশিন। ইনফেক্ট আমাদের ল্যাবে পুরাতন সময়ে এই মেশিনটা ছিল। হ্যাঁ, স্কাউরিং বা ব্লিচিং বা ডাইং করার জন্য একটা রিকোয়ারমেন্ট থাকে। সেটা কি? একটা ক্লোজড ভেসেল হতে হবে, যেটার টেম্পারেচার বাড়ানো কমানোর সুযোগ থাকবে। ওকে? এবং
আইদার ম্যাটেরিয়াল অথবা লিকার মুভমেন্ট করার ফ্যাসিলিটি থাকবে। এই ধরনের যে কোনো ভেসেলই আপনি স্কাউরিং, ব্লিচিং, ডাইং করতে পারবেন। ওকে, কিয়ার বয়লার দেখেন একটা ভেসেল, হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল লং মাইল্ড স্টিল অর ক্যাস্ট আয়রন ভেসেল ফিটেড উইথ টু টিউবুলার পারফোরেশন। এখানে পারফোরেশন থাকে, ফেব্রিক এই পর্যন্ত থাকে, পানি চাইলে এই নিচের পাম্প দিয়ে আমি বের করে সার্কুলেট করতে পারি। ওকে, আচ্ছা, এইটাই হচ্ছে বেসিক্যালি কিয়ার বয়লার। হ্যাঁ, এই কিয়ার বয়লার সম্পর্কে অনেক সময় শর্ট নোট আসে, এটা একটু দেখে নিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে জে বক্স। জে বক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস মেশিন। হ্যাঁ, এই জে বক্সের মাধ্যমে আপনি একটা গ্রে ফেব্রিক এক পাশে দিবেন, আরেক পাশে একটা আপনার রেডি ফর সাবসিকুয়েন্ট প্রসেস একটা স্কাউট ফেব্রিক বের হয়ে আসবে। তো এই মেশিনটার ৪ টা স্টেপ থাকে বা ৪ টা পার্টস থাকে। ১ নাম্বার হচ্ছে স্যাচুরেশন বা ইমপ্রেগনেশন বক্স। ওই যে আপনারা প্র্যাকটিক্যালে যে বাথ রেডি করছেন, ওই কেমিক্যাল সম্বলিত স্কাউরিং কেমিক্যাল সম্বলিত বাথটা এখানে থাকে। ফেব্রিকটা এর মধ্যে ডুবানো হয় টু এ সার্টেইন এক্সপ্রেশন বা সার্টেইন পিকআপ পার্সেন্টেজ। এটা ১০০% হতে পারে, ৮০% হতে পারে। ১০০% মানে হচ্ছে ৫ গ্রাম ফেব্রিকের জন্য ৫ গ্রাম পানি লাগে। ওকে? তো 100% এক্সপ্রেশনে বা 80% এক্সপ্রেশনে আমরা কি করি? ফেব্রিকটাকে ডিপ করি। এরপরে প্রি হিটিং করি। তারপরে হচ্ছে আপনার যে বক্সের মধ্যে নিয়ে যাই। এই যে বক্সের মধ্যে স্টিম সাপ্লাই দেওয়া হয়। ওকে? ইন প্রেজেন্স অফ স্টিম এই যে ইম্পুরিটিস গুলো আছে সেগুলো কি হয়? আস্তে, আস্তে কেমিক্যালের প্রভাবে ওয়াটার সলিউবল স্টেটে চলে আসে। এরপরে নির্দিষ্ট সময় পরে আমি তাকে একটা ওয়াশিং দিয়ে দেই পানির মধ্যে, তাহলে ফেব্রিক থেকে ইম্পুরিটিস গুলো চলে যায়। আমি একটা কি পাবো? স্কাউর ফেব্রিক পাবো। এই মেশিনের শেষে একটা ড্রাইং ইউনিট থাকে, হ্যাঁ? যেটা কিনা ওই ভেজা ফেব্রিকটাকে শুকিয়ে দেয়। এই হচ্ছে কন্টিনিউয়াস স্কাউরিং প্রসেস। ওকে? কন্টিনিউয়াস স্কাউরিং প্রসেস। তো কন্টিনিউয়াস স্কাউরিং প্রসেসের বর্ণনাগুলো এখানে দেখেন বলা আছে প্রিহিটার যে বক্স, হ্যাঁ? তো আপনার এইখানে হচ্ছে আপনার আ ওয়াশিং ইউনিটের কথা বলা আছে। আপনারা একটু দেখে নিয়েন। এটা হুবহু এরকম হতে হবে এরকম জরুরি না। আপনি আপনার মতো করে, হ্যাঁ? আ এইটা আ আ নিজের মতো করে লিখতে পারেন। এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে যেটা সেটা হচ্ছে সলভেন্ট স্কাউরিং প্রসেস। এটা শর্ট নোট আকারে আসে। এর চেয়ে বেশি কিছু আসে না। সলভেন্ট স্কাউরিং প্রসেসটা হচ্ছে খুব সিম্পল একটা প্রসেস। আপনার এনক্লোজ একটা ভেসেল থাকে। এই ভেসেলের মধ্যে পানির পরিবর্তে একটা সলভেন্ট দেওয়া হয় এবং মোস্ট অফ দ্যা কেসেস এটা রুম টেম্পারেচার থাকে। কোনো সলভেন্টের ক্ষেত্রে টেম্পারেচারটা একটু বাড়ানো হয়। তো এই প্রসেসের মধ্যে আপনার কি করা হবে যে এই আ কেমিক্যাল গুলোকে আপনার এই ফেব্রিকটাকে এই প্রসেসের মাধ্যমে আপনি কি করবেন? ডিসলভ করবেন। আ সলভেন্ট এর মধ্যে ফেব্রিকটা ডিসলভ করবেন। ডিসলভ করলে একটা নির্দিষ্ট সময় পর আপনি কি করবেন? বের করে নিয়ে আসবেন। ঠিক আছে? তো যখন বের করে নিয়ে আসবেন, মোস্ট অফ দ্যা কেসেস সলভেন্ট ইভাপোরেট হয়ে যায়। ফেব্রিকটা আপনার কি হয়? ড্রাই অবস্থায় আপনি পেয়ে যান বা স্কাউর অবস্থায় পেয়ে যান। ঠিক আছে? আচ্ছা। ওকে। তো এখানে আসলে কিছু ফেব্রিকের প্রপার্টি নিয়ে বলা আছে যে আপনার ব্লেন্ডেড ফেব্রিকের ক্ষেত্রে কি বিষয় কনসিডার করতে হয়। হ্যাঁ? এটাকে আপনি স্ট্রং অ্যালকালি দিয়ে করতে পারবেন না মাইল্ড অ্যালকালি দিয়ে করতে হবে। Scouring of fabrics with a blend of fibers require consideration of the sensitivities each fiber to scouring chemicals and to process condition. যদি কটন হয় আপনি ইচ্ছামত করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্ট্রং অ্যালকালি দিয়ে করতে পারবেন। রেয়ন ফেব্রিক হলে সেনসিটিভ টু অ্যালকালি, হ্যাঁ? তো এইজন্য টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে। উলের ক্ষেত্রে হচ্ছে মাইল্ড অ্যালকালি ইউজ করতে হবে। অ্যাসিটেট এর জন্য মাইল্ড অ্যালকালি ইউজ করতে হবে। পলিস্টারের ক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রিম কন্ডিশন এভয়েড করতে হবে। একদম ভেরি এক্সট্রিম অ্যালকালি এবং হিটের প্রেজেন্স এ পলিস্টার ক্ষতিগ্রস্ত হয়। ওকে। তো সিনথেটিক স্কাউরিং এর ক্ষেত্রে কি? দেখেন সিনথেটিক ফাইবারস জেনারেলি ডু নট কন্টেইন ন্যাচারালি অকারিং ইম্পুরিটিস। এর মধ্যে কিছু অ্যাডেড ইম্পুরিটিস থাকে। তো খুব বেশি আপনার প্রসেস প্রয়োজন হয় না। আপনার হচ্ছে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা হয়। কখনো, কখনো লো কনসেনট্রেশন অ্যালকালি ইউজ করা হয়। হ্যাঁ? যে তো এরপরে হচ্ছে নাইলনের ক্ষেত্রেও দেখেন মাইল্ড অ্যালকালি এবং ডিটারজেন্ট ইউজ করা হয়। সহজ কথা হচ্ছে জাস্ট একটা ওয়াশ, ডিটারজেন্ট ওয়াশ। এটাই হচ্ছে সিনথেটিক এর স্কাউরিং।
ওকে, তো বায়ো স্কাউরিং, স্কাউরিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট। তো বায়ো স্কাউরিংটা কি? বর্তমানে যেহেতু সাস্টেইনেবিলিটির এজ, তো এনজাইমের সাহায্যে করলে আপনার ইনফ্লুয়েন্স পরিবেশের উপরে কম হয়, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অনেক কম থাকে। ঠিক আছে? তো এই এই পার্সপেক্টিভে আপনার কি করা যায় যে আমরা যদি ওই যখন বাথ রেডি করি ওইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আদার কেমিক্যালস না দিয়ে একটা এনজাইম এবং নেসেসারি অক্সিলারিজ দিয়ে দেই, তাহলেও অনেক সময় না, তাহলেও স্কাউরিং হয়ে যায়। সেটাই হচ্ছে বায়ো স্কাউরিং, স্কাউরিং ইন প্রেজেন্স অফ এনজাইমস। তো অনেক ধরনের এনজাইম আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত এনজাইমটা হচ্ছে পেকটিনেস। পেকটিনেস হচ্ছে পেকটিনকে ডিসলভ করে। আমরা কি জানি? এনজাইম হচ্ছে রিঅ্যাকশন স্পেসিফিক, সাবস্ট্রেট স্পেসিফিক একটা বায়ো ক্যাটালিস্ট। সে শুধুমাত্র একটা রিঅ্যাক্টেন্টকেই প্রোডাক্টে কনভার্ট করবে। সে শুধুমাত্র একটা রিঅ্যাকশনকেই বিক্রিয়ক ভূমিকা হিসেবে কাজ করবে। ওকে, তো পেকটিনেস কি করে? পেনিট্রেট দ্য কটন কিউটিকল through cracks or micropores and make contact with the pectic substances in the cuticular layer of impurities. Okay, pectic substances are hydrolyzed with the aid of pectinase, which results in the complete or partial removal of the cuticle or the breakdown of the continuity of the cuticle. As a result, the hydrolysis of the pectin is happened. Okay, the link between the cuticle and the cellulose body breaks, leaving fiber in an absorbent state. দেখেন, আমরা প্রথমে বলছিলাম কিভাবে বিন্যস্ত থাকে। একটা পেকটিনের কন্টিনিউয়াস ম্যাট্রিক্সের মধ্যে ফ্যাট অয়েল ওয়াক্স গুলো একটা একটা টুকরা টুকরার মতো থাকে। তো আমি পেকটিনটাকে যখন ব্রেক করে দেই তখন এই ইম্পিউরিটিস গুলো আস্তে আস্তে বের হয়ে আসে। ওকে, দেখেন এখানে ফিগার গুলো দেওয়া আছে। সেকেন্ডারি ওয়াল, প্রোটিন, পেকটিন, ফ্যাট, পেকটিনেস থাকে। তো যখন এনজাইম থাকে এই যে ছোট ছোট টুকরার আগে করে সেগুলো বের হয়ে আসে। এট দ্য এন্ড অফ দ্য প্রসেস একটা হাইলি অ্যাবজর্বেন্ট স্টেট আমরা পাই। দেখেন এখানে কিন্তু অলমোস্ট ইম্পিউরিটিস ফ্রি। এটাই হচ্ছে আপনার বায়ো স্কাউরিং। এখানে একটা ডেমো রেসিপি দেওয়া আছে। হ্যাঁ, তো এই প্রসেসটা অনেক সময় ডেসক্রাইব করতে বলে, ডেসক্রাইব বায়ো স্কাউরিং প্রসেস। তখন আপনারা প্রথমে স্কাউরিং এর ক্ষেত্রে কনভেনশনাল স্কাউরিং এ যেভাবে বর্ণনা করছেন ওইভাবে বর্ণনা করবেন। বায়ো স্কাউরিং এর কিছু অ্যাডভান্টেজ আছে। ইনফ্যাক্ট সকল এনজাইমেটিক প্রসেসের মেইন অ্যাডভান্টেজ হচ্ছে ইফ্লুয়েন্ট লোড অনেক কম থাকে। দে আর ইনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। আর লিমিটেশন হচ্ছে এগুলো অনেক কস্টলি। হ্যাঁ, তো স্লাইট increase of temperature or pH may stop the process. ওকে, তো যদি আপনার শর্ট নোট আসে তখন বায়ো স্কাউরিং কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দিতে হবে। আর যদি ডেসক্রাইব করতে বলে তখন পুরো প্রসেসটা বর্ণনা করবেন। কনসেপ্টটা নিবেন হচ্ছে ওই যে কনভেনশনাল স্কাউরিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি পড়েছি সেই অনুযায়ী। ওকে, এখন স্কাউরিং হয়েছে কি হয় নাই এইটা কিভাবে দেখব? এইটা দেখার জন্য আমরা কয়েকটা টেস্ট করে থাকি। স্কাউরিং হলে অ্যাবজর্বেন্সি ইনক্রিজ করে। তার মানে স্কাউরিং করার পরে আমি যদি দেখি অ্যাবজর্বেন্সি ইনক্রিজ হয়েছে, তার মানে স্কাউরিং হয়েছে। স্কাউরিং করার ফলে ইম্পিউরিটিস দূর হয়ে যায়। তার মানে আমি যদি স্কাউরিং এর পূর্বে ইম্পিউরিটিস এবং স্কাউরিং পরে ইম্পিউরিটিস ২ টা কম্পেয়ার করি এবং পরে আমি যদি ইম্পিউরিটিস এর আপনার কতটুক দূর হইছে ওইটা মেজার করতে পারি, তাহলেও কিন্তু আমি ইনডিরেক্টলি ডিক্লেয়ার করতে পারি স্কাউরিং ভালো হয়েছে না খারাপ হয়েছে। এরপরেও স্কাউরিং এর ফলে কিছু ডিগ্রেডেশন হয়, সেগুলোর সাহায্যে আমরা মেজার করতে পারি। তো আপনাদের নামগুলো জানা থাকা লাগবে। অ্যাবজর্বেন্সির ক্ষেত্রে দেখেন সিঙ্কিং টাইম টেস্ট, ড্রপ টেস্ট, স্পট টেস্ট, হ্যাঁ? এছাড়া ইভালুয়েশন অফ রি-ওয়েটিং এজেন্টস এটা হতে পারে। মেজারমেন্ট অফ ওয়েট লস, প্রোটিন কনটেন্ট, রেসিডুয়াল ওয়াশ কনটেন্টস, হ্যাঁ? ডিগ্রেডেশন অফ সেলুলোজ বাই ভেরিয়াস টেস্ট, কপার নাম্বার টেস্ট, কার্বক্সিল গ্রুপ কনটেন্ট, কুপ্রো অ্যামোনিয়াম ফ্লুইডিটি টেস্ট, টেনজাইল স্ট্রেংথ টেস্ট এগুলোর মাধ্যমে টেস্ট করা হয়। আপনাদের অনেক সময় ২ মার্কসের জন্য আসে যে লিস্ট ডাউন দ্য নেমস অফ ডিফারেন্ট স্কাউরিং টেস্ট। ওকে? প্রত্যেকটার ৩ টা করে অবশ্যই লিখতে হবে। বুঝতেছেন? প্রত্যেকটার ৩ টা করে অবশ্যই লিখতে হবে। আচ্ছা,
তো আমরা কয়েকটা দেখি। দেখেন, সর্বপ্রথম হচ্ছে সিঙ্কিং টাইম টেস্ট। সিঙ্কিং টাইম টেস্টটা হচ্ছে এইটা আসলে কম ইউজ করা হয় স্কাউরিং এর জন্য, কারণ এর চেয়ে সহজ একটা প্রসেস আছে। তো তারপরে সিঙ্কিং টাইমটা টেস্টটা হচ্ছে আপনার একটা টেমপ্লেট থাকে বা একটা আহ, কি বলবো যে এটাকে কি বলে, একটা ফর্ম থাকে, ফর্মা থাকে, ঠিক আছে? এইখানে আপনার কি করতে হয়, একটা 5 গ্রাম ওজনের ইয়ার্নকে ফোল্ডেড করতে হয় 2 টাইমস টু ফর্ম এ লুপ অফ 45.7 সেন্টিমিটার অ্যারাউন্ড, ঠিক আছে? আর এরপরে যেটা হয়, একটা কপার বা এসএস হুক থাকে, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 3 গ্রাম, এই লিনেন থ্রেড সিঙ্কার, হ্যাঁ, এটা একটা অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয় ফর্মা। ওকে, তো এই হুকের মধ্যে আপনার কি করতে হয়, ওই ইয়ার্ন স্যাম্পলটাকে অ্যাটাচ করে দিতে হয়। ওকে, এরপরে আপনি ওয়াটারের মধ্যে দেওয়ার পর দেখবেন কত সময়ে সে ডুবে যাচ্ছে, কত সময়ে সে ডুবে যাচ্ছে, এটাকে আমরা বলি সিঙ্কিং টাইম টেস্ট। দ্য হুক উইথ ইটস অ্যাঙ্কর ইজ ফাস্টেন্ড অ্যাট ওয়ান এন্ড অফ দ্য ফোল্ডেড স্কেল, মানে হুকের এক প্রান্তে আপনার সুতাটাকে বেঁধে দিতে হবে। আচ্ছা, the skein is held in one hand with the anchor dangling into the wetting solution contained in the 500 ml measuring cylinder. ওকে, এরপরে একটা স্টপ ওয়াচ নিতে হয়। এরপরে দেখেন আমি এটাকে the skein of yarns is released into the solution মধ্যে ছেড়ে দেই। শুরুর দিকে at first the yarn is able to float and after some time it will starts to sink to the bottom of the cylinder. When the skein of yarn will become relaxed and the hook touch the bottom, the stopwatch will be stopped. মানে কতটুক সময় লাগলো ওইটুক ইয়ার্নটাকে ডুবতে, সেটা আমি মেজার করতেছি। লো সিঙ্কিং টাইম এস্টিমেটস গুড স্কাউরিং, ঠিক আছে? আর আহ, আপনার যদি সিঙ্কিং হতে বেশি সময় লাগে, হুইচ ইজ ব্যাড স্কাউরিং। ওকে, আচ্ছা, এইটা কিছু ডাটা আছে, টেবল আছে, সেখানে বলা থাকে কোন ফাইবারের জন্য কত সময় হলে গুড স্কাউরিং, কত সময় হলে ব্যাড স্কাউরিং। ওইখান থেকে আপনি ইজিলি সেটা বের করতে পারেন। এরপর হচ্ছে ইমার্শন টেস্ট, এটাও একটা অ্যাবজর্বেন্সি টেস্ট, হ্যাঁ। ড্রপ টেস্ট, স্পট টেস্ট বা কুইক টেস্ট, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। ওকে, ইমার্শন টেস্টের মধ্যে আপনার কি করেন, 1 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার একটা ফেব্রিক আপনার নেন, স্যাম্পল নেন, ওইটা ফ্রেশ ওয়াটারের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং কতটুক সময় নেয় ওইটা সাবমার্জ হতে সেটা হিসাব করা হয়। মানে এটা উইদাউট টুলস একটা সিস্টেম, মানে একটা ফেব্রিক নিয়ে জাস্ট দিলেন, কতটুক সময় সে ডুবে গেল। হ্যাঁ, ইফ দ্য ফেব্রিক ইমার্সড উইদিন 5 সেকেন্ডস দেন দ্য ফেব্রিক ইজ স্কাউড ওয়েল, দেন দ্য ফেব্রিক ইজ স্কাউড ওয়েল। ওকে, আচ্ছা, ড্রপ টেস্ট বা স্পট টেস্ট, আমরা একটা ডাইড কালার নেই বা একটা কালার সলিউশন নেই। এই কালার সলিউশন আপনার হচ্ছে পিপেট অর ড্রপার অর গ্লাস রড, এবং এইটার সাহায্যে কি করি, সারফেসের মধ্যে ছেড়ে দেই। দেওয়ার পরে এই ড্রপটার অবস্থা আমি অবজার্ভ করি। যদি ড্রপ ইজ অ্যাবজর্বড উইদিন 1 সেকেন্ড দেন দ্য স্কাউরিং ইজ অফ স্ট্যান্ডার্ড লেভেল, 0.5 to 8 সেকেন্ড হলে গুড লেভেল, যদি মোর দেন 1 সেকেন্ড হয় তখন নট গুড। ওকে, আবার এই স্কাউরিংটা কিরকম হয়েছে, ইভেন হয়েছে না আনইভেন হয়েছে, এইটা স্পটের শেপ দেখে বোঝা যায়। যদি সার্কুলার শেপ হয় তখন দ্যাট ইজ কল্ড ইভেন স্কাউরিং, আর যদি এইরকম এবড়ো থেবড়ো একটা শেপ আসে, ইরিগুলার শেপ, দেন ইট ইজ আনইভেন স্কাউরিং। আর এই শেপটা যদি অনেক ছোট হয় তখন ইভেন স্কাউরিং বাট নট গুড স্কাউরিং। ওইটা আমি এই যে অ্যাবজর্ব টাইম দিয়ে বের করতে পারবো, ঠিক আছে? শেপ দেখে আসলে ইভেন আনইভেনটাই মোস্টলি মেজার করা হয়। আচ্ছা, এরপরে আরেকটা টেস্ট আছে, কলাম টেস্ট বা উইকিং টেস্ট, এটাও অনেক করা হয়। এখানে যেটা করা হয়, একটা বিকারের মধ্যে আপনার কি করবেন, একটা ডাইট সলিউশন নিবেন, এরপরে ওই একটা স্যাম্পল নিবেন 18x5 সেন্টিমিটার। এই স্যাম্পলটার 1 সেন্টিমিটার উঁচুতে একটা দাগ টেনে দিবেন। এরপরে একটা স্ট্যান্ডের সাহায্যে ওই স্যাম্পলটা ঝুলিয়ে দিবেন এবং 1 সেন্টিমিটার এই কালার সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখবেন 5 মিনিট। 5 মিনিট পরে আপনি দেখবেন উইকিং কত পর্যন্ত হয়েছে। যদি অ্যাবজর্বেন্সি ভালো হয় উইকিং বেশি হবে, অ্যাবজর্বেন্সি খারাপ হলে উইকিং খারাপ হবে। দ্যাট মিন্স ইনডিরেক্টলি আমরা বলতে পারি স্কাউরিং ভালো হলে উইকিং বেশি হবে, স্কাউরিং খারাপ হলে উইকিং কম হবে।
যদি এটা 3 সেন্টিমিটার পর্যন্ত উঠে যায় তখন আমরা বলবো গুড স্কাউরিং। আর যদি 50 মিলিমিটার পর্যন্ত হয় তো তখন আমরা বলবো এক্সিলেন্ট স্কাউরিং। আর যদি আপনার 30 সেন্টিমিটার যে কম হয় তখন এটা বলবো আমরা পুর স্কাউরিং। ওকে, এটাকে হচ্ছে কলাম টেস্ট বা উইকিং টেস্ট। সবার শেষে হচ্ছে ওয়েট লস। হ্যাঁ, যেটা হচ্ছে বিফোর স্কাউরিং এ আমি একটা মেজার করব, হ্যাঁ, আফটার স্কাউরিং এ ওয়েট মেজার করব। এরপরে বিফোর স্কাউরিং এর সাহায্যে সাথে আমি কম্পেয়ার করব কতটুকু ওয়েট লস হয়েছে। 4 to 8% হলে স্ট্যান্ডার্ড ওয়েট লস, আর যদি লেস দেন 4% হয় তখন স্কাউরিং ইজ নট ওয়েল। আর যদি অ্যাবভ 8% হয় দেন ইট ক্যান বি সেড দ্যাট দ্য ফেব্রিক ড্যামেজ হ্যাজ অকার্ড। ওকে, আচ্ছা, তো এইটুকু হচ্ছে আপনার ডিটারমিনেশন অফ ওয়েট লস। আচ্ছা, এইভাবে আপনি স্কাউরিং এর এফিসিয়েন্সি টেস্ট করতে পারেন। ওকে, আচ্ছা, আমি আবার একটু মনে করায় দিতেছি, আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট থেকে আমি অ্যাটেন্ডেন্স নিব। সো আপনারা যদি এখনো কেউ এরকম থাকে আপনাদের নাম রিনেম করেন নাই, আপনারা একটু রিনেম করে নেন। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আপনার বেসিক্যালি স্কাউরিং। ও আরেকটু বাকি আছে। তো মিনারেল কন্টেন্ট দূর করার জন্য একটা প্রসেস করা হয় যেটাকে বলা হয় ট্রিটমেন্ট উইথ অ্যাসিড। ওকে, এইটাকে আমরা বলি সাউরিং। হ্যাঁ, তো এইটা অনেক সময় নিউট্রালাইজেশনের জন্য ইউজ করা হয়। তো স্কাউরিং প্রসেসটা হচ্ছে ফ্যাট অয়েল ওয়াক্স দূর করার প্রসেস। আর অ্যালকালিনিটি দূর করার জন্য অথবা কিছু মিনারেল কন্টেন্ট দূর করার জন্য আমরা যে অ্যাসিড ট্রিটমেন্টটা করি সেটাই হচ্ছে সাউরিং। এটার মধ্যে পার্থক্য অনেক সময় আসে। খুব সিম্পল প্রসেস, এখানে অ্যালকালির সাহায্যে করা হয়, এটা ডাইলুটেড HCl বা সালফিউরিক অ্যাসিডের সাহায্যে করা হয়। হিট প্রয়োজন হয়, হিট লাগে না, ডেফিনিট টাইম লাগে। এটার আসলে ওরকম টাইম ফ্রেম নাই। হ্যাঁ, অল্প সময় প্রসেস করলেই হয়ে যায়। আচ্ছা, এই পার্থক্যটা অনেক সময় পরীক্ষায় আসে, আপনাদের একটু দেখে নিতে হবে। এই পর্যন্তই ছিল হচ্ছে আসলে স্কাউরিং চ্যাপ্টার। স্কাউরিং চ্যাপ্টার থেকে এক সেট কোশ্চেন আসবে অ্যাট লিস্ট ফাইনালে। ফাইনালে এক সেট কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আপনাদের স্কাউরিং চ্যাপ্টার। কারো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবেন? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থেকে থাকে সমস্যা নাই। আপনাদের পড়াশোনার সময় যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে আমি আসছি, হ্যাঁ? আমাকে আপনারা যেকোনো সময় কোশ্চেন করতে পারেন। আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু রিক্যাপ করি পুরো চ্যাপ্টারটা আসলে কি ছিল। পুরো চ্যাপ্টারটা ছিল হচ্ছে কিভাবে আমি একটা গ্রে ফেব্রিককে হাইলি অ্যাবসর্বেন্ট স্টেটে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে স্কাউরিং। তো এই অ্যাবসর্বেন্ট স্টেটে নিয়ে যেতে যা, যা বাধা দেয় সবগুলাকে আমি দূর করে ফেলি, তাহলেই তো আমি স্কাউরিং হাইলি অ্যাবসর্বেন্ট স্টেটে নিয়ে যেতে পারবো। সেটাই হচ্ছে স্কাউরিং। তো যেগুলো বাধা দেয় ওগুলোকে আমরা বলতেছি ইমপিউরিটিস। ন্যাচারাল হতে পারে প্রোটিন, পেকটিন, ফ্যাট অয়েল ওয়াক্স, মিনারেল ম্যাটারস, কালারিং ম্যাটারস, উল ওয়াক্স, সুইন্ট, হ্যাঁ, ভেজিটেবল ম্যাটারস, ডার্ট ডাস্ট, সেরিসিন, এই ধরনের বিভিন্ন ইমপিউরিটিস আসতে পারে। এগুলো কি আপনার লেয়ার বাই লেয়ার অথবা ম্যাট্রিক্স প্রিন্সিপালে বিন্যস্ত থাকে। তো এই সবকিছুকে আপনি দূর করবেন বেসিক্যালি ৩টা সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে কনভেনশনাল সিস্টেম, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে করা হয়। আরেকটা হচ্ছে সলভেন্ট বেসড, আরেকটা হচ্ছে এনজাইম বেসড। এই যে কনভেনশনাল প্রসেস, এই কনভেনশনাল প্রসেসটা হচ্ছে বেসিক্যালি আপনার আহ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ডিটারজেন্টের সাহায্যে করা হয়। এই প্রসেসের সময় বাতের মধ্যে সাইমালটেনিয়াসলি ৪ টা বিক্রিয়া হয়। স্যাপোনিফিকেশন হয় ফ্যাট অয়েল ওয়াক্স কে দূর করার জন্য, নন স্যাপোনিফিয়েবল ফ্যাট অয়েল ওয়াক্স এর জন্য ইমালসিফিকেশন হয়। এছাড়াও সলিবিলাইজেশন হতে পারে প্রোটিন, পেকটিন, মোটস, হ্যাঁ, এগুলো হচ্ছে সলিবিলাইজেশন হয়। কিছু মিনারেল কন্টেন্ট যদি থাকে সেগুলো পানিতে অটোমেটিক ডিসলভ হয়ে যায়। হ্যাঁ, মেইন প্রবলেমেটিক উপাদান যেটা পেকটিন সেটা কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে দূর হচ্ছে। দ্যাটস ওয়াই সোডিয়াম হাইড্রোক্সাইডকে মেইন কেমিক্যাল বা প্রিন্সিপাল কেমিক্যাল অফ স্কাউরিং বলা হয়।
আচ্ছা, সবার শেষে হচ্ছে কিছু অ্যাডেড ইম্পিউরিটিস থাকে, স্পিনিং অয়েল, মেশিন অয়েল, নিটিং অয়েল, ডার্ট, ডাস্ট, হ্যাঁ, তারপর মার্কার ইঙ্ক। এগুলো আপনার কি হয়, ডিটারজেন্সি অ্যাকশনের মাধ্যমে অথবা ইমালসিফিকেশনের মাধ্যমে দূর হয়ে যায়। ওকে, তো এই প্রসেসটা আমরা যদি প্র্যাকটিক্যালি করতে চাই তাহলে আমাদের কয়েকটা স্টেপের মধ্য দিয়ে যেতে হয়। সেগুলো কি? সর্বপ্রথম আপনাকে ওই প্রসেসটা, ইম্পিউরিটিস গুলো সম্পর্কে জানতে হবে, কেমিক্যাল সম্পর্কে জানতে হবে, প্যারামিটার সম্পর্কে জানতে হবে। ইন্ট্রোডাকশন দেওয়ার পর আপনি একটা রেসিপি দিবেন, কি মেশিন ইউজ করছেন, প্রসেস ডেসক্রিপশন, প্রসেস কার্ভ আর প্রিকশন ইফ নিডেড। তাহলে আপনার পুরো প্রসেসটা ডেসক্রাইব হয়ে যাবে। সেটা কটনের জন্য হতে পারে, জুটের জন্য হতে পারে, উলের জন্য হতে পারে, সিল্কের জন্য হতে পারে, ব্লেন্ডেড ফেব্রিকের জন্য হতে পারে, আদার সিনথেটিক ফেব্রিকের জন্য হতে পারে। এই ব্লেন্ডেড ফেব্রিকের ক্ষেত্রে আপনার কিছু প্রিকশন নিতে হয়, ওই ফাইবার গুলো আসলে সেনসিটিভ কিনা। ওকে, ওই ফাইবার গুলো আসলে সেনসিটিভ কিনা। ওকে, এরপর যেটা, সেটা হচ্ছে আপনার সলভেন্ট স্কাউরিং। সলভেন্ট স্কাউরিং এর সময় আমরা কি করি, পানির পরিবর্তে একটা সলভেন্ট ইউজ করি, সেটাই আসলে বেসিক্যালি ইমপিউরিটিস গুলো দূর করে। এনজাইমের সাহায্যেও করা হয়, আমরা পেকটিনেজ এনজাইম বিশের সাহায্যে এটা করে থাকি, এটাকে বলা হয় বায়ো স্কাউরিং। আচ্ছা, তো এই যে যে স্কাউরিংটা হয়ে গেল, এই স্কাউরিংটা আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা টেস্ট করার জন্য আমরা কিছু টেস্ট করি। বেসিক্যালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করে: অ্যাবজর্বেন্সি, মেজারমেন্ট অফ স্পেসিফিক এলিমেন্টস, আর আদার ডিগ্রেডেশন প্রোডাক্ট মেজারমেন্ট। ঠিক আছে, কপার নাম্বার হতে পারে, কুপ্রামিনিয়াম ফ্লুইডিটি হতে পারে, টেনজাইল স্ট্রেন্থ লস হতে পারে। তো এগুলোর মধ্যে আমরা ডেসক্রিপশন দেখেছি, সবগুলা ডেসক্রিপশন পড়তে হবে, যে কোনো একটা শর্ট নোট আকারে আসতে পারে, আবার আপনার চারটা দিয়ে বলতে পারে যে এগুলোর বর্ণনা করো। ওকে, আচ্ছা, তো সবার শেষে হচ্ছে নিউট্রালাইজেশন প্রসেস অথবা মিনারেল ম্যাটারস দূর করার জন্য একটা প্রসেস আছে, যেটাকে আমরা বলে থাকি সাউরিং প্রসেস। ওকে, এই ছিল হচ্ছে পুরো স্কাউরিং প্রসেস। আবারও বলতেছি, কারো কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? স্যার বলেন, কিছু বললেন? স্যার আমার একটা প্রশ্ন আছে যে কি কি বাদ দেওয়া যায় পড়ার ক্ষেত্রে? বুঝি নাই, আবার বলেন। স্যার কি কি বাদ দেওয়া যেতে পারে পড়ার ক্ষেত্রে, মানে স্কিপ করা যায় স্যার এই এরকম কোন টপিক আছে? স্যার স্কাউরিং প্রসেসটা হচ্ছে বড় একটা প্রসেস। হ্যাঁ, অনেক বড় একটা অংশ থেকে আমি কিছু অংশ আপনাদের লেকচারে নিয়ে আসছি। সো লেকচারে যা আছে সবই পড়তে হবে। এখান থেকে পুরো এক সেট কোশ্চেন মাস্ট থাকবে, কখনো কখনো এর চেয়ে বেশিও থাকে। সো এইটা থেকে বাদ দেওয়ার মতো কোনো কিছু নাই স্যার, বুঝতেছেন? তো পুরোটাই পড়তে হবে। তো যদি কোন, হ্যাঁ বলেন। না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর পড়তে গিয়ে যদি কোনো কনফিউশন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের সাথে কোঅপারেশন করার জন্য। ওকে, স্যার বলেন। স্যার কটনের ইম্পিউরিটিস যদি হচ্ছে আসে তাহলে কি ওইখানে যে লিস্টটা ছিল ওই ছকটা পুরাটাই দিতে হবে? যদি আমি লিস্ট করতে বলি তখন ছকটা দিতে হবে, ছকের মধ্যে যে পার্সেন্টেজ আসে সেটা তো জরুরি না, কারণ আমি তো আর কম্পোজিশন চাবো না, বুঝতেছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো আপনি আবার এইটা করেন না, কম্পোজিশনের মধ্যে কিন্তু সেলুলোজও আছে। এখন সেলুলোজ কিন্তু ইম্পিউরিটিস না, ওইটা লিখলে কিন্তু আবার ভুল হবে, বুঝতেছেন? সেলুলোজ ছাড়া বাকি যেগুলো আছে ওইগুলো হচ্ছে ইম্পিউরিটিস। আচ্ছা, স্যার। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থেকে থাকে তাহলে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আরেকটা বিষয়, আপনাদের সিটি পরীক্ষা, ঠিক আছে, ঈদের আগে যে সিলেবাসটা ছিল, হ্যাঁ, আমি সম্ভবত বলে দিয়েছিলাম, আপনার ইন্ট্রোডাকশন আর ওয়াটার,
ইন্ট্রোডাকশন আর ওয়াটার এই চ্যাপ্টারের উপরে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন আর ওয়াটার এই দুইটার উপরে সিটি হবে। নেক্সট উইকে আপনারা সিটিটা দিয়ে দেন। আমি টাইমগুলো আপনাদের কনফার্ম করে দিব, আপনাদের ক্লাস টাইমে হবে। আপনার সিআর যারা আছেন আপনারা একটু আমাকে টাইমগুলো কনফার্ম করেন, নেক্সট উইকেই সিটি হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।